চলো একটা কমেন্ট পড়ি। আমি এই কমেন্টটা লিখেছি মারুর ভিডিওতে, আর সেই কমেন্টটা নিয়ে লোকে কত কি বলেছে সেগুলো তো ডেফিনেটলি বলবো। আর আমি বুঝে পাই না যে মানুষ না মানে ভীষণ কি বলবো, জাজমেন্টাল মানুষ, একটা মজার জিনিসকেও অন্যভাবে রিয়্যাক্ট করে। তো যাই হোক, আগে কমেন্টটা পড়ি তারপরে তোমরা বুঝতে পারবে। আমি লিখেছি মারুর ছেলে খুব কুড়ে, টেনে দুধ খেতে হলে চোয়াল ব্যথা করবে, তাই আরাম করে তোলা দুধ খাবে। ও কাঁদুক, কাঁদলে হার্ট ভালো হবে, তবুও মায়ের দুধ খাওয়াতে হবে, তাহলেই শক্তিশালী বলবান হবে, বলে আমি হাসির ইমোজি দিয়েছি। 103টে লাইক পড়েছে, কিন্তু সেখানে একজন আমাকে লিখেছে ফালতু মহিলা। একজন লিখেছে কেন গো, বাচ্চাটা সবে হলো, কি কুড়েমি দেখলে। হ্যাঁ, আর দুজন লাইক দিয়েছে। আচ্ছা, এবার একজনকে একজন মানে ভিউয়ার্স মধুমিতা ঘোষ, ওনাকে তো অনেকেই চেনো তোমরা। আগে বোতলের ভিউয়ার্স ছিল, পরে আমাদেরকেও দেখতেন। তো সেখানে উনি লিখেছেন আমার ছেলেও এই রকম হয়েছিল, কিছুতেই ব্রেস্ট মিল্ক খাবে না, স্পুন দিয়ে ফর্মুলা মিল্ক দিলে খাবে, বাট মেয়ে পুরো অপোজিট, কিছু কিছু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে খুব সমস্যা হয়। ঠিক আছে, এইগুলো লিখেছে। এইবার কিছু কথা অবশ্যই বলবো, তার আগে বলি যে কিছু কথা উঠছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে যদি তোমার হচ্ছে মারু আর মারুর বর কন্ট্রোভার্সি দেয় বা হচ্ছে তোমার এ করে ক্ল্যারিফিকেশন দিতে বসে, তাহলে ওদের নিয়ে তো ভিডিও হবেই, কারণ কন্ট্রোভার্সি দিলে কি কেউ ছেড়ে দেবে? আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে মারু আর মারুর বরকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি উৎপন্ন মানে হচ্ছে বলেই তো ভিডিওটা করছে। ঠিক আছে, এবার কন্ট্রোভার্সিটা কেন উৎপন্ন হচ্ছে, ইচ্ছাকৃত উৎপন্ন হচ্ছে না অনিচ্ছাকৃত উৎপন্ন হচ্ছে, এইগুলো কিন্তু দেখার বিষয়। এবার কিছু লোকের বক্তব্য যে অনুপম খুব সুন্দর করে গেম প্ল্যান করে ছোট ছোট করে ভিডিও দিচ্ছে যাতে কিনা ওকে নিয়ে কন্ট্রোভার্সি উৎপন্ন হয়, কিসের জন্য? ভিউজের জন্য। প্রথম কথা হচ্ছে এখন যে ফেজের মধ্য দিয়ে মারু এবং মারুর বর যাচ্ছে তাতে কন্ট্রোভার্সি উৎপন্ন না হলেও ওদের ভিউজ হবে, তাহলে কন্ট্রোভার্সিটা কেন দেবে? মানে একটা জিনিস চিন্তা করো, আমার যদি এমনিতেই ভিউজ হয় আমার তো কন্ট্রোভার্সি দেওয়ার দরকার নেই। মারু আর অনুপম কন্ট্রোভার্সি থেকে শতহস্তে দূরে থাকতে বলার পরেও কিছু কিছু জায়গায় কন্ট্রোভার্সি করেছিল, এবং ব্যাপার হচ্ছে কমেন্ট বক্সের কমেন্ট পড়েও সেটা নিয়েও কিছু কথা বলেছে, মানে ক্ল্যারিফিকেশন ভিডিও করেছে, প্রচুর করেছে। মারুকে আমরা প্রচুর বারণ করেছি, তারপরেও শোনেনি। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে মারু আর হচ্ছে তোমার অনুপমের যে বাচ্চার ব্যাপারটা এমনিই লোকে দেখতে যাবে ওই সুইট বেবিটার জন্য। ওর সঙ্গে ওর ঠাম্মি, দিদুন, দাদু, ঠাকুরদা কি করছে, আশেপাশের লোকজনরা কি করছে, ওর অ্যাক্টিভিটিস কি, এইসব কথা ভালো লাগবে, এবং অনুপমের মুখ থেকেও ওর অ্যাক্টিভিটিসগুলোর কথা শুনতে মানুষ ভালোবাসবে, তাই যাবে। তাই আলাদা করে কন্ট্রোভার্সি দেওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, এবার অনুপমকে মারু যেইভাবে বলে দিয়েছে, অনুপম কিন্তু সেই ট্র্যাকে চলছে, এবং ভিউজ কিভাবে রেখে চলতে হয় সেটা ম্যান্ডুর থেকে মারু ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছে, এটা নো ডাউট। তাই মারু যেভাবে বলেছে অনুপম কিন্তু সেভাবে চলছে। অনুপম নিজের বুদ্ধি এখানে লাগাচ্ছে না, কারণ অনুপম সোশ্যাল মিডিয়া কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানতো না, সেটার সময় ও অনেক লুজটক করেছে। তাই এইভাবে মারু তাকে কিন্তু পই পই করে বুঝিয়ে দিয়েছে যে একটা একটা করে ভিডিও করবে এইভাবে, এবং সেইগুলোই ছাড়বে। তো এই হাইড অ্যান্ড সিক এগুলোই তো ব্লগারদের বক্তব্য। আমি পুরোটা সামলেছি, যেদিন সত্যিও পুরোটা সামলেছিল। এবার লোক বলছে কেন উপাচার্য হয়ে বলেনি যে ডেলিভারির সময় তার মা বাবা এসে পৌঁছে গিয়েছিল? কেন বলবে? পরের দিন তো ভিডিওতে দেখিয়েছে। আজকের আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওটাতে আমি একরকম করে ভিডিও কন্টেন্ট করেছি, পরের দিন তো আমি দেখিয়ে দিয়েছি যে আমার শ্বশুর শাশুড়ি অলরেডি প্রেজেন্ট এবং চলে এসেছে ডেলিভারির আগে। তাহলে আমি যদি আগের ভিডিওটাতে বলেই দিই যে আমার শ্বশুর শাশুড়ি এই সময় চলে এসেছে, তাহলে পরের দিনের ভিডিওটা করার মধ্যে কি জাস্টিফিকেশন আছে? মানে এই জায়গাটা আমি বুঝতে পারছি না। মানে এরা চাইছে যে মারু বা অনুপম একদিনেই সব হর করে বলে দিক। কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি একটা কিচ্ছু পায় সেটা একটু 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 করে বেচে, তাহলে এইখানে মারু বেচতে বসেছে তো, ওর এই ব্যাপারটা কন্টেন্ট করতে বসেছে তো, কারণ পরিষ্কার কথা টাকার সবার দরকার, আর ও জানে এইটা ওর ভাইটাল সময়, এবং এই সময় বেচলে আমি টাকা ইনকাম করবো, এবং অলরেডি একটা ভিডিও প্রায়
99 হয়ে গেছে মনে হয়, ওরকম একটা পজিশনে চলে গেছে। তাহলে বুঝতে পারছো ও জানে এই সময় পারদ চচ্চর করে উঠবে, তার জন্য তো এত কিছুর মধ্যেও অনুপম ভিডিও করাটা বন্ধ করেনি, কারণ পয়সার জন্যই সবাই এখানে বসেছে, এখন গায়ে লালে হবে না, তার জন্য করছে। তো সেই জন্য মারু পই পই করে একে শিখিয়ে দিয়েছে অনুপমকে যে কিভাবে 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 ভিডিওগুলো করতে হবে, এবং প্রতিদিন একটা 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 করে বলতে হবে। প্রথম দিন তোমার ব্যাপারটা, তারপরে মা বাবার ব্যাপারটা, তারপরে দিন তার অ্যাক্টিভিটিস, বাচ্চার অ্যাক্টিভিটিস, তারপরের দিন আবার কিছু। তো নতুনত্ব না আনলে তোমাদের ভালো লাগবে না তো। তাহলে এখানে ও কি করে কন্ট্রোভার্সি দিল, কিভাবে বলছে? হ্যাঁ অবশ্যই আগে যে ভলভল করে কথা অনুপম বলছিল, সেই জায়গা অনুপম নিজেকে প্রচণ্ড প্রচণ্ড রেকটিফাই করেছে। এইটাই তো দরকার, কম কথা বলো, এমন কথা বলো, টু দ্য পয়েন্ট কথা বলো, হলবল করলেই লোক বেশি সুযোগ পাবে। তো সেইটাই তো এতদিন ধরে বলা হচ্ছিল, আর অনুপম সেটা এতদিনে রপ্ত করতে পেরেছে মারুর থেকে। ঠিক আছে, মারু যেভাবে শিখেছে সেইভাবে। এবার একটা ভিডিওতে মারু আর অনুপম দুজনে মিলে ক্ল্যারিফিকেশন দিতে বসেছে। ঠিক আছে, কি ক্ল্যারিফিকেশন দিতে বসেছে? ওদেরই ভিডিওর ব্যাপার নিয়ে যা যা হচ্ছে সেটা। এবার কথা হচ্ছে তাহলে কি করে কেন মারু ক্ল্যারিফিকেশন দিতে বসেছে মারুর এই অবস্থাতে? অনুপম বলেছে মারুকে যে এই ধরনের ভিডিও হচ্ছে, তার জন্য ক্ল্যারিফিকেশন দিতে বসেছে, আর বাস্তব জিনিসটাই তুলে ধরেছে। এতে কন্ট্রোভার্সি চাওয়ার ব্যাপারটা কোত্থেকে এলো? যাই হোক, যারা বের করার তারা করবি। আচ্ছা, বাই দা ওয়ে, কিছু লোকের বক্তব্য হচ্ছে প্রচুর কন্টেন্ট আছে, তারপরেও লোকজন কিছু সহ ক্রিয়েটারদের নিয়ে বক্তব্য রাখছে। ঠিক আছে, কারণ কি? ঈর্ষা, জ্বলন, ভিউজের জ্বলন, মানে অনেক কিছু করেও না সেই জায়গায় পৌঁছাতে পারছে না, তার জন্য ঈর্ষা জ্বলন। অনেক কিছু মানে কি? মানে আমার জিজ্ঞেস যে অনেক কিছু মানে কি? তথ্য, জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ হওয়া, তথ্য, ভয়েস রেকর্ড করে সেগুলোকে রিভিল করা, হ্যাঁ, কারোর সঙ্গে ভাই ভাই বলে সম্পর্ক পাতিয়ে তার সমস্ত কিছু রেকর্ড করে সেগুলো নিয়ে ভিউজ কামানো, কারোর কোনো একটা ভুল সম্পর্ক তার মায়ের সঙ্গে যোগাযোগ করে তারপরে সেগুলো বিক্রি করে ভিউজ কামানো, বড় ব্লগারের মায়ের সঙ্গে সখ্যতা করে কাকিমা করে তার সঙ্গে সখ্যতা করে তারপর লোকের কাছে ফেস ভ্যালু তৈরি করা যে কাকিমার সঙ্গে আমার সুস্থ সম্পর্ক, এগুলো বলে অনেক কিছু করা ভিউজের জন্য। ঠিক আছে, আর যারা পাতি ভিউজ ইনকাম করে, মানে মানে আমি আমার কথা বলছি, পাতি ভিউজ ইনকাম করে কিচ্ছু কারোর সঙ্গে যোগাযোগ না করে, মানে কারোর মাকে দেখাতে হয় না, কারো বড় ব্লগারের বরকে ভাই পাতাতে হয় না, তার সঙ্গে কথা সেগুলোকে আবার ভয়েস রেকর্ড করে সেগুলো রিভিল করে ইনকাম করতে হয় না, কারোর বাড়িতে গিয়ে জন্মদিনে বুনু করতে হয় না। ঠিক আছে, কারোর সঙ্গে ভাব ভালোবাসা আছে সেটা দেখানোর জন্য সেই জিনিসগুলো দেখাতে হয় না, কারোর মায়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত তথ্য এনে বেচতে হয় না। এই জিনিসগুলোকে বলে অনেক কিছু করা। তাহলে হিংসা কেন হবে? হিংসাটা হওয়ার জন্য কি, মানে কি এক্সট্রা আছে যেটার জন্য হিংসা করতে হবে? হ্যাঁ, কথা আমিও বলতে পারি, কথা সেও বলতে পারে, কেউ তার কথা পছন্দ করে, কেউ এর কথা আমার কথা পছন্দ করে, এটাতে বড় ব্যাপার। এখানে কথা দিয়ে কথা হচ্ছে না, মানে দু তরফের কথা দিয়ে কথার জাল হচ্ছে তা নয়, এক তরফের এইসবগুলো হচ্ছে, ভাই পাতানো, কাকিমা পাতানো, বুন্নু পাতানো, তাদের ভয়েস রিভিল করা, আর এক তরফে কোনো ভয়েস রিভিল নয়, শুধুমাত্র ভিডিও করা। ঠিক আছে, তাহলে কম্পিটিশন ওইভাবে করা যায়? দুটো তো দু ধরনের ক্যাটাগরি, তাহলে কি করে কম্পিটিশন হয়? তাহলে হিংসাটা কোথা থেকে আসবে? মানে কেউ যদি কারোর ভুলচুক ধরিয়ে দেয় বা বুঝিয়ে দেয় ভুলচুকটা, দেন অ্যান্ড দেন জ্বলতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে ও আমাকে হিংসে করে, ও আমাকে হিংসে করে, সে আমাকে হিংসে করে, মানে নিজে এত প্রাউডই কিছু কিছু লোকজন এখানে আছে যে আমি একেবারে বিশাল কিছু, যাই জন্য সবাই আমাকে হিংসে করে, তাও প্রদীপের আলোয় আলোকিত, নিজের আলোয় নয়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। বাই দা ওয়ে, আমি বলি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম আমার ভিডিওতে প্রচুর নেওয়া হচ্ছে, প্লিজ তাদেরকে আমার রিকোয়েস্ট, কারোর নাম নেওয়ার দরকার নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা আমার বলার দরকার ছিল, তাই বলে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে যে মারুর বর বাচ্চাটাকে, মানে যেই
দেখাচ্ছিল ওই ব্লার করে দিয়েছে, মারুর কাছে দিয়েছে, তার দিদু কোলে নিয়েছে, দিদুন কোলে নিয়েছে, ও কোলে নিয়েছে, এগুলো দেখাচ্ছিল। আর বাচ্চাটাকে লাল লাল দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমরা শুনেছি লাল মানে গায়ের রংটা একটু মানে ব্ল্যাকের দিকে যায় আর কি, একটু মানে শ্যামবর্ণ আমাদের মতো বর্ণ হয় আর কি। আর যাদের মানে গায়ের রংটা লাল না একটু হোয়াইট হোয়াইট হয় তারা তো ফর্সা হয়, এটা শুনেছি। কিন্তু আজকের আজকের ডেটে দাঁড়িয়ে এই কালো সাদা ছেলে মেয়ে এই সব মানে ডিভিশন করা মানে মানে সেখানে কি বলবো আর কি, মানে কিছু বলার নেই আর কি। কারণ এই মেয়ে হলে খুশি হতো, ছেলে হলে খুশি হতো, মানে ছেলে হলেই খুশি হতো এটা বলছে, এটা হতো, ওর মুখ চুন হয়ে গেছে, এই ধরনের কথাগুলো বোকা বোকা লাগে। মানে বোঝা যায় যে তারা কতটা ব্যাকডেটেড এখনো পর্যন্ত ছেলে মেয়ে ডিভিশন করছে, ঠিক আছে। তো আলটিমেটলি জানো তো দিনের শেষে একটা মানে কি বলবো, একটা সময় পর রিয়েলাইজ হয় যে বাচ্চাটা আমার মানুষ হয়েছে, তো বাচ্চাটা সব জায়গা থেকে ঠিকঠাক গঠন হয়েছে, তো সেটা বড় কথা। ছেলে মেয়ে এখানে বড় কথা না, কারণ ছেলে হতেও যত কষ্ট, মেয়ে হতেও তত কষ্ট, ছেলে মানুষ করতেও যত কষ্ট, মেয়ে মানুষ করতেও তত কষ্ট, কিন্তু লোককে কে বোঝাবে। তো যাই হোক, সেটা বাদ দাও। এখন আমার যেটা বলার সেটা বলতে এসেছি। সেটা হচ্ছে যে বলছে তোমার মারুর বর বলছে যে কোথায় কি আছে, কোথায় কেবিন, কোথায় জেনারেল বেড, দুদিকে জেনারেল বেড, একটা মেল একটা ফিমেল, উপরে ক্যান্টিন আছে, তারপরে ওটি আছে, নিচে আন্ডারগ্রাউন্ড আছে, হ্যানা তানা কনজাস্টেড এলাকা, সেখানে আর্সাল্যান্ড আমিনিয়া সব পাশাপাশি রয়েছে, ঠিক আছে। এসব কথা বলছে, মানে পার্ক সার্কাসের কাছেই তো, মানে চিনার পার্ক, এবার পার্ক সার্কাসে তোমরা জানো সব কিছু রয়েছে, এইগুলো সব বলছে। তো তা বলছে এখানে খুব জ্যাম অমুক তমুক এসব বলছে, কিন্তু সব বললো ঠিক আছে, কিন্তু একটা কথা হচ্ছে যেই জায়গাটা ভাড়া নিয়েছে, মানে যেইটা মানে তোমার কেবিন হিসেবে ভাড়া নিয়েছে, সেইটা কিন্তু বেশিরভাগ লোকেরই পছন্দ নয়। কারণ কেবিনের মতো কিছু ওর মধ্যে নেই, জাস্ট একটা ছোট্ট ঘর আর সেটাতে খুব একটা সুবিধা বা ফেসিলিটিস কিছু নেই। এইবার যেই সব লোকেরা অন্য কেবিনের কথা বলছে সেগুলো ওই নেউটিয়া ফেউটিয়া, ওগুলো হাই ব্যাপার আর কি, হাই হাই ব্যাপার, বেশ পয়সা খরচা করতে হয়। তো সে অনেকেই সেই জায়গা করে, কন্টেন্টের জন্য ভালো ভালো জায়গায় যায়, প্যাকেজ নিয়ে রাখে যাতে কিনা ওইগুলো করতে পারে। তো প্রচুর লোককে দেখেছি ওই কন্টেন্ট করেছে। তো যাই হোক, এবার মারুদের ওই দিককার একজন আমাকে বলছে, উনি মসলান্দপুরে থাকে মনে হয়, বলছে আমাদের ওখানেও কিন্তু এরকম কেবিন পাওয়া যায়। তো কেন যে ওরা অত দূরে গেল জানি না, সেটা আমারও জানা নেই, ওটা ওরা ভালো বুঝেছে। তবে এত দূরে গেলে মানে বাচ্চার মায়ের খুব প্রবলেম হবে, জার্নিটা হবে, জার্নিটা হবে, যাওয়ার সময় জার্নি হয়েছে আর আসার সময় জার্নিটা হবে পেটের কাটা নিয়ে। এইবার সবাই মারুকে এক্ষুনি দাঁড় করানোর জন্য বলছে, বলছে শুয়ে পড়ে থাকলে কি আর হবে, শরীর সুস্থ হবে, উঠে দাঁড়াতে হবে। শোনো, সিজারের সময় না এরকম কিন্তু তোমাদের নার্স আর আয়ারাও বলে, খুব বকাবকি করে, একটু যদি তোমরা শুয়ে পড়ে থাকো তাহলে বলে শুয়ে পড়ে থাকলে হবে, উঠে দাঁড়াও, এরকম করে। হ্যাঁ, পটিতে যাও, আর প্রথম দিন পটিতে যাওয়া মারাত্মক লেভেলের কষ্ট, যার হয়েছে সে বোঝে। তো যাই হোক, এবার মারুকে যে বলছো কথাটা, মারু টুসু, মারু অমুক, মারু তমুক, একটা জিনিস বুঝবে, মারু কিন্তু বেশি ওয়েটি একজন মানুষ, ঠিক আছে। ও কিন্তু প্রচুর লম্বা চওড়া, ঠিক আছে। যারাই মোটা তাদেরই কিন্তু সিজারের পর উঠে দাঁড়াতে, বসতে, হাঁটতে অনেক বেশি কষ্ট হয়। তুলনামূলক যারা একটু স্লিম টাইপের তাদের অনেক তাড়াতাড়ি তারা অনেক ফরওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে। মারু এমনি একটু টুসু, তারপরে হচ্ছে একটু মানে চেহারা ভালো, ওই ভারিক্কি চেহারা যাদের, তাদের উঠে দাঁড়াতে কষ্ট হয়। আর যাদের চেহারা বললাম আবার রোগা পাতলা, তাদের পক্ষে অনেক ইজি হয়। তো এই যে এমন করছে লোকে যেন সেই ঘোড়সওয়ারি হয়েছে আর সেই পিছন দিক দিয়ে বেত চালায়, তো এরকম সব ভিউয়ার্সরা করছে, উঠে দাঁড়াও, এই করো সেই করো, মানে কি বলবো, সব কিছু তো নিজের কাছে না। এবার ও জানে যে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারলে আমি সুস্থ হয়ে যাব, হাঁটতে পারলে আমি সুস্থ হয়ে যাব, কিন্তু না পারলে কি করবে। কিন্তু লোক জানা এখানে মাথা খারাপ করে দিচ্ছে যে এক্ষুনি উঠে দাঁড়াতে হবে, এক্ষুনি হাঁটতে হবে, এক্ষুনি চলতে হবে। দাঁড়াও, একটু সময় দাও, 2-3 দিন হয়েছে। তবে হ্যাঁ, অনেক রোগা মানুষকে আমি দেখেছি 2 দিন পরেই একেবারে চাকদে ফাটতে হয়ে গেছে, 2 দিন পরেই ছেড়ে দিয়েছে, চলে এসছে। এইবার সব থেকে বড় কথা হচ্ছে কি, সেলাই হয়েছে না পেস্টিং হয়েছে, ভালো করে হয়েছে না কীরকম হয়েছে, ডাক্তারের ওই কাটা সেলাইয়ের উপরও অনেক কিছু নির্ভর করে, এগুলো লোকে বোঝে না, ঠিক আছে। ভালো জায়গায় যেভাবে হয় সেটা তো অন্য জায়গায় সেরকমভাবে হয় না। এবার আমি ওই যে দুধের গল্পটা কেন বলেছি সেটা তো বুঝতে হবে। বাচ্চাটার কথা অনুপম বলছিল যে বাচ্চাটা হচ্ছে বুঝে গেছে,
যেই দুধ খাওয়ানোর জন্য নিচে রাখা হচ্ছে তেমনি হুয়া হুয়া করে কাঁদছে। মারুকে দিয়ে চেষ্টা করেছিল, তখন সে শুধুমাত্র ওই ব্রেস্টফিড করার সময় নিপিলসটা মুখে নিয়ে চুপ করে বসেছিল, টানছিল না। তোমাদেরকে একটা জিনিস বলি, যে কোনো ওটা তো সাকিং করা, তো এই যে দুধটা ব্রেস্টফিড থেকে যে দুধটা বেরোবে তার জন্য এই যে চোয়াল দুটোতে একটা ব্যায়াম হয়, বাচ্চাটাকে কিন্তু এই চোয়াল দুটোকে নাড়াতে হয়, ঠিক আছে? তো এই চোয়াল দুটোকে নাড়ালে তো কষ্ট হবে, ঠিক আছে? তো সেটাকে টেনে খেতে হবে। ব্রেস্টফিড কিন্তু তোমার মুখে গড়গড় করে পড়বে না, তুমি যদি টানো তবে বেরোবে, ঠিক আছে? তো বাচ্চা বয়সে ও জানে যে এটা টানলে আমার এটা লাগবে, ব্যথা পাবে। আর সিজার বাচ্চারা প্রচুর কুড়ে হয়, ঠিক আছে? আমার নিজের বাচ্চা, আমি জানি, ঠিক আছে? তো ওই জন্য ও টানতে চাইছে না। আর একবার যদি ঘেঁটা দুধের স্বাদ কেউ পেয়ে যায়, ঘেঁটা দুধের টেস্ট আলাদা, সেটা কিন্তু অনুপমও বলেছে কথাটা। ঘেঁটা দুধের টেস্ট তো আলাদা, বাইরের দুধের টেস্ট আলাদা। আর মায়ের দুধ তো মানে 70% জল, 30% হচ্ছে দুধটা থাকে, মানে জলের মতো প্রথম। এবার ওই দুধের টেস্ট আলাদা, ওই জন্য ওই দুধটা হচ্ছে খাওয়ার ইন্টারেস্ট থাকবে। তারপরে ওই দুটো কি, নয় ফিডিং বোতল দিয়ে খাওয়াতে হচ্ছে, নয় তোমাকে চামচ করে খাচ্ছে। ও তো তোমার গালে ফেলে দিচ্ছে, তোমাকে তো কষ্ট করতে হচ্ছে না, মানে বাচ্চাটাকে তো কষ্ট করতে হচ্ছে না, তাই বেস্ট ফিড টানতে চাইছে না। আর এটাই হচ্ছে সিজারের বাচ্চাদের প্রবলেম। মা অসুস্থ থাকলে বাচ্চাকে প্রথম দিনই দেয়, মানে দিয়ে টানায় না, আর না টানালে না তো মারুর বেস্টে মানে দুধ আসবে, আর না তো বাচ্চাটা আর টানবার ইন্টারেস্ট রাখবে। আর তখন হবে যদি না টানে তাহলে কিন্তু শুকিয়ে যাবে, কারণ মায়ের এই যে দুধের ব্যাপারটা হরমোনাল। এটা হচ্ছে যখনই বাচ্চা যেই শাক করবে তখনই কিন্তু মায়ের পিটুইটারিতে ব্যাপারটা হবে যে আমার বাচ্চার খাওয়ার জন্য হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেনের মধ্যে অ্যাক্টিভনেস চলে আসবে। তারপরেই কিন্তু আমাদের এই ম্যামাল গ্রন্থিতে আর কি এটা এটা চলে আসবে, মানে ব্রেস্টের দুধটা চলে আসবে, বুঝেছো? এগুলো সবই ইন্টারকানেক্টেড। তো বাচ্চা যদি না টানে তাহলে কি আসবে? গরুর দুধ দোয়াতে কোনোদিন দেখেছো? দেখবে বাছুরকে প্রথমে গরুর কাছে মুখের কাছে ধরে, মুখের কাছে ধরলে সে 2-4 বার চষে তারপর তাকে সরিয়ে নেয়, তখন অলরেডি দুধটা চলে আসে, মানে বাটের মধ্যে দুধটা চলে আসে। দেন অ্যান্ড দেন কিন্তু বাটটা থেকে দুধটা দোয়। এই পুরো ব্যাপারটা হরমোনাল, এবং যে কোনো জায়গা হচ্ছে তাদের মানে অ্যাক্টিভনেসটা রয়েছে, মায়ের অ্যাক্টিভনেস, আমার বাচ্চা খাচ্ছে এই ফিলিংসটা তবে আসবে, ঠিক আছে? তো সেই জন্য আমি কথাটা বলেছি। আর বাচ্চা তো অবশ্যই কুড়ে, কে বলেছে মানে সবে হয়েছে সে কুড়ে কি বোঝা যায় না? হ্যাঁ অবশ্যই কুড়ে, কারণ যে বাচ্চারা লড়ে পৃথিবীর বুকে বাঁচতে চায় তারা কি করে, তারা হচ্ছে যে কোনো মূল্যেও হচ্ছে টানবার জন্য ব্যস্ত থাকে যে আমাকে খেতে হবে। আর যখনই অন্য কিছু পেয়ে যায় তখন তো সে কুড়ে হয়ে যাবে যে আমি তো এমনিই ঢুকিয়ে দিচ্ছে, তাহলে আর এখানে আরো কষ্ট করবো। ওই জন্য কাঁদছিল। আর ওই কাঁদছিল বলে আমি কথাটা বলেছি যে যতই কাঁদুক তবুও ওকে বেস্ট ফিডই করাতে হবে। হাউ করে কাঁদুক, খিদে পেলে টানতে বাধ্য, ওকে অন্য দুধ খাইয়ে চুপ করানোর দরকার নেই, কারণ কাঁদলে বাচ্চার হার্ট ভালো হয়, এটা প্রথম। আর দ্বিতীয় কথা, যত কাঁদবে ওর খিদে পাবে তত ওর টানবার জন্য লালাইতে হবে। কিন্তু আমি যদি আমার বাচ্চাতে এখন একটাই জিনিস বোঝায়, একটাই ভাষা আছে ওর, কাঁদা, ঠিক আছে? হাগু পেলেও কাঁদবে, হিসু পেলেও কাঁদবে, ঘুম পেলেও কাঁদবে, খিদে পেলেও কাঁদবে, সবেতেই কাঁদবে। ও বুঝিয়ে দেবে যে মানে আমার কিছু অকওয়ার্ড কিছু হচ্ছে, তো খিদে পেলে হামাও করে কাঁদবে। এবার আমরা ভাবো কাজে 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 ওর কষ্ট হচ্ছে, তাহলে কি হবে? তাহলে আমরা ওকে ওই ঘেঁটা দুধ খাইয়ে দিই। তো সেই জায়গা থেকে আমি এটা বলতে চেয়েছি যে বাচ্চা কুড়ে টানতে চাইছে না, ব্যাস আমার পিছনে লোকে পড়ে গেছে। কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথা, ভালো করে বুঝুন। আমি কেন বলবো, নাহলে ওই বাচ্চাটার প্রতি কি আমার কোনো কিছু হিংসে আছে? বাচ্চাটার ভালো চাই যে মায়ের দুধ খাক। আর মায়ের যে প্রথম যে দুধটা বেরোয় ইওলোইস যে দুধটা, ওইটাকে খাওয়াতে হয়, তবে তার ইমিউনিটি সব থেকে আগে গ্রো করে, ঠিক আছে? ওই দুধটা কিন্তু নষ্ট করলে হবে না। যে ইওলোইস প্রথম তো দুধটা বেরোয়, মা বেস্ট ফিড করানোর সময় ওই দুধটা প্রথম বেরোয়, তো সেই দুধটা খাওয়াতে হবে, তবেই ইমিউনিটি বাড়বে। নিশ্চয়ই ডাক্তার নার্সরা সেটা বলে দেবে, আমার না বললেও চলবে, কিন্তু সেটাই বলেছি। আর ও বাচ্চা কাঁদুক, হাউ করে কাঁদলেও মা বাবা দেখবে, তবু কাঁদুক, কাঁদলে তারপরে বেস্ট ফিডের দিকে দিতে হবে, তবে ও শাক করবে। আর যখনই কাঁদছে তখনই যদি তাকে ঘেঁটা দুধ দিয়ে দেওয়া হয় তাহলে সে কখনো বেস্ট ফিড করবে না, কুড়েমি করে যাবে। আর ওইদিকে তাহলে মারুর বেস্টে কিন্তু দুধ আসবে না। আর দুধ একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আসা খুব মুশকিল। এইটা আমি বোঝাতে চেয়েছি, ঠিক আছে? আমার বাচ্চা প্রথম দিন যখন হয়েছে তখন তো সিজারে বাচ্চা হলে 2 দিন 2.5 দিন মানে ভাত দেয় না, তারপরে 2 দিন দেয়নি, মনে হয় 2 দিন দেয়নি, পটি করলে গ্যাস বেরোলে তারপরে ভাত দেয়। যতক্ষণ না তুমি পটি করছো, তোমার গ্যাস না বেরোচ্ছে ততক্ষণ তোমাকে ভাত দেয় না। এবার ভাত না দিলে তোমার বেস্টে আসবে কি করে, ঠিক আছে? আসছে না, এবার টানলেও পাচ্ছে না, হাউ করছে। অনেকের আবার নিপিলসের প্রবলেম থাকে, তারাও চট করে পায় না। তো সেই ক্ষেত্রে তখন কি হয়, বাচ্চা
বাচ্চাকে দুধ দেয়, অনেকে অনেকে অন্য লোকের দুধ খাওয়ায়, অনেকে বাইরের দুধ খাওয়ায়। তবে আমার যেটা হয়েছিল সেটা যে ডেক্টোজ টাইপের একটা জল পাওয়া যেত, সেই জলটা খাওয়াচ্ছিল, ঠিক আছে। আর তারস্বরে চিৎকার করছিল আমার ছেলে, মানে সারা রাত ধরে তারস্বরে চিৎকার করছিল। পরের দিন আমি কান্না করছিলাম যে ওকে খেতে দিতে পারছি না। আমার মনে হচ্ছিল যে আমি যে এত মোটু সোটু এত হেলদি, তাহলে লাভটা কী হয় যদি আমি আমার বাচ্চার দুধটাই না গ্রো হয়। কিন্তু তখন তো আমি বুঝতাম না, তখন তো আমি অত জানতাম না। আমি এটা বুঝতে পারিনি যে আমি যদি না খাই, আমার যদি মানে পেটের মধ্যে কিছু না থাকে, আমার দুধ তৈরি হবে না। আর আমার বাচ্চা যদি সাক না করে তাহলে আমার দুধ আসবে না, এটা আমি তখন ফিল করতে পারিনি। তো সেই জন্য মানে প্রথম দুদিন একটু অসুবিধা হয়েছিল। ওই জল খেয়েছিল, কোনো বাইরের দুধ খাওয়ায়নি, কারণ বাইরের দুধ খেলে প্রচুর ধরনের সমস্যা হয়, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ডাইজেস্টিভ প্রবলেম হয়, জল বাইরের খাওয়ালে এই মুহূর্তে খুব প্রবলেম। তো শুধুমাত্র মায়ের দুধ 6 মাস ধরে খাওয়ালে সেটাই ভালো। বাদবাকি হয়তো অনেকেই 4 মাস 5 মাস বয়স থেকে লেবুর রসটা খাওয়ায়। তো যাই হোক, সেটা বলছিলাম, তার জন্য আমি কথাটা বলেছি যাতে কিনা ওকে মানে খাওয়ানো হয়, ভালো করে খাওয়ানো হয়। আর ভালো করে খাওয়ালে যাতে ও ভালোভাবে শরীরটা ঠিকঠাক হয়, ইমিউনিটি পাওয়ার ঠিক হয়, এবং মা আর বাচ্চা দুজনেই সুস্থ থাকে, ঠিক আছে। তো এই জন্য বলেছিলাম। কিন্তু কিছু লোক তো আমার কাছে একদম ছুটে ছুটে এসছে, কেন আমি খুঁড়ে বললাম একটা ওইটুকুনি দুধের শিশুকে যে সবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। আরে ভাই, ও কি আমার শত্রু যে আমি ওকে নিয়ে বাজে কথা বলবো? ইয়ার কি বোঝেন না? আর সব থেকে ব্যাপারটা হচ্ছে আমি কি বলেছি, যাতে ওর ইমিউনিটি পাওয়ার হয় সেই জন্য বলেছি, সেটার মানেটা বুঝুন। দেখুন, আমরা ভিডিও করতে এসেছি, আমরা কন্ট্রোভার্সি করি, ভিডিওর মধ্যে যা আছে, ভিডিওর মধ্যে যা বলছে সেটার উপর বেস করে কিছু কথা বলছি, এবং সেখানে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও আমাদের আছে, সেগুলো নিয়ে আমরা নিজেদের অভিজ্ঞতা যে সঞ্চয় করেছি সেইগুলো তাদেরকে জানানোর চেষ্টা করছি। কারণ তারা সদ্যজাত মা আর সদ্যজাত বাবা হয়েছে। যখন সেই সদ্যজাত শিশুটা ভূমিষ্ঠ হয়েছে তখন থেকে তারা বাবা মা হয়েছে। এবার সবার সব ব্যাপারগুলো তো ওরা সব কিছু জানবে না, কারণ ওরা ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়নি। হ্যাঁ, ওর মা ওকে অনেক বেশি বলতে পারবে, কারণ ওর মা নলেজ গেইন করেছে, যেহেতু উনি আশাকর্মী, প্রচুর গর্ভবতী মা, প্রসূতি মা, এদেরকে উনি হ্যান্ডেল করে, তো উনি জানতে পারবেন এবং উনি বলতেও পারবেন। কিন্তু তারপরেও আমাদের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা যেগুলো আমরা জানি সেগুলো শেয়ার করেছি, তো সেই জন্য কথাটা বলেছি। না হলে কেন, আমার কি খেয়ে দে কাজ নেই যে আমি একটা ওই বাচ্চা শিশুকে নালে বলবো? আপনারা কি বোঝেন না কোনটা ইয়ার্কি আর কোনটা মানে রুডভাবে বলা? হ্যাঁ, একটা জিনিস বুঝবেন যে ওরকম একটা কমেন্ট করেছি, সেখানে অতগুলো লাইক পড়েছে, মানে কি নিশ্চয়ই কথাটায় তারা নিশ্চয়ই মানে সহমত হয়েছে, তার জন্য না ব্যাপারগুলো না যে ফালতু মহিলা বলতে এসেছে। তো যাই হোক, আমার এটাই বক্তব্য ছিল যে সিজারের বাচ্চারা একটু আতুপুতু হয়, শুনেছি এটা। কারণ দেখো, ওদেরকে তো কষ্ট করে বেরোতে হয়নি। নর্মালের বাচ্চা কি, মায়ের সাথে সাথে বাচ্চাকেও প্রেশার দিতে হয় যে সে যাতে বেরোয়, মাথাটাকে গলিয়ে সে যাতে বেরোয়, পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার জন্য তাকেও কষ্ট করতে হয়, তবে একটা নর্মাল বেবি ডেলিভার হয়, ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে ফরশেপ বেবি হয়, সেটা কীরকম, সে নর্মাল বেবি, সে বেরোতে পারছে না, তারকে টেনে বার করা হচ্ছে, তার জন্য এই দুটো জায়গায় চাপ পড়ে। অনেক সময় এই দুটো জায়গায় এরকম দেবে যায়, প্রচুর নরম তুলতুলে থাকে, তো অনেকের যারা ফরসেপ বেবি হয় তাদের এই যে জায়গাটা এরকম করে চাপা থাকে। অনেকের ক্ষেত্রে বড় হলে চুলফুল হয়ে গেলে বোঝা যায় না, কিন্তু ছোটোবেলায় বোঝা যায়, ঠিক আছে। তো যাই হোক, তো নর্মাল বেবির ক্ষেত্রে যখন সে বেরোয় সে কসরত করে বেরিয়েছে, কিন্তু সিজারের বেবিরা তাতে কসরত করে বেরোয়নি, তাদের মায়ের পেট থেকে তাকে ছোট করে কেটে মানে আচ্ছা করে টুক করে বের করে নিয়েছে, মানে তাকে পরিশ্রম করতে হয়নি। তার জন্য সিজারের বাচ্চারা একটু অন্যরকম হয়, ঠিক আছে, কুড়িয়ে টাইপের হয়, তারপরে হচ্ছে একটু সেন্সিটিভ হয়, একটুতেই ওদের হাঁচি কাশি সর্দি লেগে যায়, ইমিউনিটি পাওয়ার তৈরি করতে ওদের সময় লাগে, তো এই জন্য বলা হয়েছে। তারপরেও যদি ওই খোকুটা দুধু খাওয়ার জন্য কষ্ট না করে তাহলে কি করে হবে? হ্যাঁ, কষ্ট করতে হবে, তবেই তো কেষ্ট পাবে, সে ছোটোবেলা থেকেই করতে হবে, সেটাই বলা হয়েছে। আর ও যদি একবার ওই বাইরের দুধের অভ্যেস করে ফেলে তাহলে কিন্তু ওর পটির প্রবলেম হবে, আর সেটা হলে কিন্তু ওর জন্য মারাত্মক ক্ষতি, এটার জন্য বলা। কারণ বাইরের দুধ খেলে তার সঙ্গে তো জল মেশাতে হবে, তাই না? সেই জলটা খারাপ, সেইটা ফুটিয়ে ফুটিয়ে তারপরে সেই জল মেশাতে হয়, কিন্তু সেই জলটাই অ্যাকচুয়ালি খারাপ। তাই জন্য 5 বছর পর্যন্ত বাচ্চাকে বেশিরভাগ ক্ষেত্রেই বলে ফোটানো জল খেতে,
ছোটোবেলা থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে বলে ফোটানো জল খেতে। এখনও যদিও সবাই অ্যাকোয়াগার্ডের জল ফল, হ্যাঁ, তারপরে এই ধরনের জল ফল খাইয়ে দেয়, কিন্তু তবুও 20 মিনিট ধরে ফোটানো জল, তারপরে তার নিচে লেয়ার পড়ে যাবে, সেই জলটা ছেঁকে খাওয়ানো, সেটাই উচিত। তাহলে ওদের ডাইজেস্টিভ প্রবলেম হবে না, পেটের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো সে যাই হোক, সেই জন্য আমি বলেছিলাম। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর রইল বাকি হচ্ছে মারুর বাচ্চা হয়ে গেলেই অনেকেই বলে দিয়েছে যে মারুর বাচ্চা যখন হয়ে গেছে এইবার যদি হয় মানে কন্ট্রোভার্সির কিছু পায় তাহলে কন্ট্রোভার্সি হবে। আরে ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সি করতেই এসেছে, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, তাই না? তো কন্ট্রোভার্সি করতে এসেছে। আর যদি তারা কোনো রকম লুজটক করে তাহলে সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবে, কিন্তু সময় দিতে হবে। আমার বক্তব্যটা একটাই ছিল, সময় দিতে হবে। এত তাড়াহুড়ো কিসের? আজ ঠাকুমা এলো না, কাল দিদিমা এলো না, এগুলো বলার দরকার নেই। ঠাকুমা যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় নিশ্চয়ই আসবে, আর যদি সেরকম পরিস্থিতি না হয় আসবে না, কারণ এখানে তো কোনো মতবিরোধ নেই। আর এখানে তো ওরা কোনো ভুল বা অন্যায় কিছু করেনি। ওদের বিবাহিত জীবনটা যখন মেনে নিয়েছে সবাই, এই ধর্মের যে প্রবলেমটা ছিল, তারপরে তো তাদের ঠাকুমার তরফ থেকেও প্রবলেম নেই আর দিদিমার তরফ থেকেও প্রবলেম নেই। তাহলে পরিস্থিতি ওদের পারমিট করলে তবে আসবে, কারণ ব্যাপারটা তো খুব কাছাকাছি না, বেশটা দূরে, অনেকটা দূরেই আছে জায়গাটা। তাহলে সেক্ষেত্রে সবার তো সেই অনুকূল পরিস্থিতি হবে না, না? সেই জন্য তো আজকে যদি আবার কালকের ভিডিওতে আমরা দেখতে পাই ঠিক আছে, আর যদি দেখতে না পাই তাহলে এটা বুঝতে পারবো যে ঠাকুমা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না, তার জন্য হয়তো আসতে পারেনি। তো আবার যদি ওই বাড়িতে চলে যায় তখন তো যেতেই পারবে, তাই না? সবাই এসে নার্সিংহোমে ভিড় করবে, সবাইকে ঢুকতে হবে, ওই দিনই দেখলেই ভালো আর না হলে নয়, এরকম তো নয়। এক্সাইটমেন্ট ধরে রাখাটাও তো একটা বড় ফ্যাক্ট, তাই না? তো অনেকেই হসপিটালে দেখা করতে পারে না, কিন্তু বাড়িতে এসে দেখা করে, তাই না? এটাই বলতে চেয়েছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত, টাটা।